মুভি শুরু হয় ১৯৭২ সালের ক্রিসমাসের রাতে। উডসাইড ভিলা নামের এক বাংলোতে পিটার ও তার স্ত্রী ডান্স করছিল। কিছুক্ষণ পর পিটারের স্ত্রী ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। সেই সময়ে পিটার লক্ষ্য করে তাদের বেসমেন্ট থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছে। কৌতূহলবশত পিটার বেসমেন্টে গেলে অদৃশ্য কোনো শক্তি এসে তাকে হত্যা করে দেয়ালের সাথে ঝুলিয়ে রাখে। এদিকে পিটারের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে আসলে সেই অদৃশ্য শক্তি তাকেও হত্যা করে। পুলিশ কোনোভাবেই পিটার ও তার স্ত্রীর মৃত্যুর রহস্য সমাধান করতে পারে না। সবাই বলাবলি করতে থাকে উডসাইড ভিলার প্রাক্তন মালিকের আত্মা পিটার ও তার স্ত্রীকে হত্যা করেছে। এরপর থেকে ভিলাটি হন্টেড হাউস হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সরকার এই বাড়িটি নিলামে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কেউ এই হন্টেড হাউসটি কিনতে রাজি হয় না। অবশেষে দীর্ঘ ৪৫ বছর পর কলম্বিয়ান এক বিজনেসম্যান বাড়িটি কিনে নেয়। এর পরের দৃশ্যে আমরা মাহা নামের একটি মেয়েকে দেখতে পাই। মাহা ছিল একজন পুলিশ অফিসার। মাহার জীবনের একটি রহস্যময় কেস নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের মুভির গল্প। আর মাহা নিজেই সেই সব ঘটনা আমাদের শোনাচ্ছিল। মাহার মতে সব ক্রাইমই ক্রাইম নয়, বরং কিছু কিছু ক্রাইম বিচার না পাওয়া অন্যায়ের প্রতিবাদ হিসেবেও করা হয়। নিজের বুদ্ধিমত্তা আর সাহসিকতা দিয়ে এমনই একটি কেস সলভ করতে হয়েছিল মাহাকে। এর পরের দৃশ্যে আমরা মুভির মেইন ক্যারেক্টার অ্যান্থনিকে দেখতে পাই। অ্যান্থনি ছিল একজন বিখ্যাত মিউজিশিয়ান আর অনেক টাকা পয়সার মালিক। অ্যান্থনি আর তার গার্লফ্রেন্ড সাক্ষী তাদের এঙ্গেজমেন্টের পর এই উডসাইড ভিলাতে সময় কাটাতে যাচ্ছিল। সাক্ষী ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। সে ছিল খুব ভালো একজন আর্টিস্ট, কিন্তু সে কানে শুনতে পারত না, এমনকি কথাও বলতে পারত না। কিছুক্ষণ পর তারা উডসাইড ভিলাতে এসে পৌঁছায়। সেখানে তারা জোসেফ নামের এক বিখ্যাত পেইন্টারের একটি পেইন্টিং খুঁজতে এসেছে। অ্যান্থনি আর সাক্ষী ঘরের ভিতরে সেই পেইন্টিংটি খুঁজতে থাকে। অ্যান্থনি সাক্ষীকে দোতলায় গিয়ে পেইন্টিংটি খুঁজতে বলে, আর সে নিচের তলায় পেইন্টিংটি খুঁজতে থাকে। অ্যান্থনি হঠাৎ বেসমেন্ট থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে তখন চেক করার জন্য বেসমেন্টে যায়। সেখানে গিয়ে অ্যান্থনির মনে হতে থাকে অদৃশ্য কোনো কিছু তার উপর নজর রাখছে, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। অ্যান্থনি তখন সেই পেইন্টিংটি খুঁজে পায়, যেটার জন্য তারা এখানে এসেছিল। ঠিক সেই সময়ে অদৃশ্য কিছু একটা এসে অ্যান্থনির উপরে অ্যাটাক করে। সে ভয় পেয়ে পেছনে তাকাতেই সিন কাট হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সাক্ষী আহত অবস্থায় সেই বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে কেউ জানে তাকে মারার জন্য ধাওয়া করছে, তাই সে প্রাণ বাঁচাতে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সাক্ষী অজ্ঞান হয়ে পড়ে যায়। গাড়িতে থাকা কাপড়রা সাক্ষীকে হসপিটালে নিয়ে যায়। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে তদন্ত করার জন্য উডসাইড ভিলাতে আসে। তাদের প্রধান ছিল রিচার্ড নামের এক পুলিশ অফিসার, যাকে সবাই ক্যাপ্টেন বলে সম্বোধন করত। তার সাথে ছিল মাহা নামের সেই সহকারী পুলিশ অফিসার, যে আমাদেরকে এই কেস সম্পর্কে বর্ণনা দিচ্ছিল। তারা সবাই বেসমেন্টে গিয়ে দেখে অ্যান্থনিকে হত্যা করে দেয়ালের সাথে টাঙিয়ে রাখা হয়েছে, ঠিক যেমনভাবে পিটারকে হত্যা করা হয়েছিল। অ্যান্থনির লাশ নিয়ে যাওয়ার সময় তার হাতে থেকে একটি চাবি পড়ে যায়, কিন্তু সেটা কেউ লক্ষ্য করে না। এরপরে মাহা আর ক্যাপ্টেন তার দলবল নিয়ে সাক্ষীর থেকে বয়ান নিতে হসপিটালে যায়। এখানে আমরা সাক্ষীর বেস্ট ফ্রেন্ড বিবেককে দেখতে পাই। মাহা জানতে পারে সাক্ষী কথা বলতে পারে না, কিন্তু ধীরে ধীরে কথা বললে লিপ রিডিং এর মাধ্যমে সে সবকিছু বুঝতে পারে। মাহা সাক্ষীকে ধীরে ধীরে প্রশ্ন করে জানতে চায় আসলে সেখানে কি হয়েছিল। সাক্ষী তখন ইশারায় সেদিনের ঘটনা খুলে বলতে শুরু করে। সাক্ষী জানায় অদৃশ্য কোনো কিছু তাদের উপর আক্রমণ করেছিল। নিজেকে বাঁচানোর জন্য সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছে। ভয়ঙ্কর সেসব ঘটনা বর্ণনা করতে গিয়ে সাক্ষী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, যার কারণে ডাক্তার তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। মাহা তদন্ত করার সময় জানতে পারে অ্যান্থনি আগেও একটি বিয়ে করেছিল, কিন্তু তার প্রথম স্ত্রী আত্মহত্যা করে মারা যায়। এরপরে একটি ছবিতে অ্যান্থনি আর সাক্ষীর মাঝে মাহা সোনালি নামের একটি মেয়েকে দেখতে পায়, যে ছিল সাক্ষীর ছোটবেলার বান্ধবী। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও সোনালীকে একবারও হসপিটালে আসতে দেখা যায়নি। অ্যান্থনি যেহেতু একজন বিখ্যাত মিউজিশিয়ান ছিল, তাই মাহা আর ক্যাপ্টেন মিলে তদন্ত করতে থাকে যে অ্যান্থনির কোনো শত্রু ছিল কিনা। কিন্তু তারা দেখতে পায় অ্যান্থনির কোনো শত্রুই ছিল না, বরং সে ছিল একজন ভালো মনের মানুষ, আর সবাই তাকে অনেক পছন্দ করত। এরই মধ্যে তারা জানতে পারে শহরের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো মেয়ে মিসিং হয়েছে, কিন্তু পুলিশ এই কেসের রহস্য কোনোভাবেই সমাধান করতে পারছে না। সাক্ষী সুস্থ হলে তাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। মাহা সাক্ষীর কাছে জানতে চায় এত কিছু হওয়ার পরেও তার বান্ধবী সোনালীকে কেন কোথাও দেখা যায়নি। সাক্ষী জানায় তাদের এঙ্গেজমেন্টের কিছুদিন পরেই সোনালী নিখোঁজ হয়।
তারা পুলিশের কাছে কমপ্লেনও করেছিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। সাক্ষী আরও জানায় সোনালি তাকে ভীষণ পছন্দ করত আর তার ব্যাপারে অনেক পজিটিভ ছিল। মাহা তখন সাক্ষীর কাছে জানতে চায় অ্যান্থনি ছিল একজন বিখ্যাত মিউজিশিয়ান আর সাক্ষী অনাথ আশ্রমে বড় হয়ে একজন সাধারণ মেয়ে, তাহলে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক হয়েছিল। সাক্ষী তখন শুরু থেকে তাদের কাহিনী বলতে শুরু করে। সাক্ষী আর সোনালি একই অনাথ আশ্রমে বড় হয়েছে। একদিন পেইন্ট করার সময় সাক্ষীর কাছে একটি অফার লেটার আসে। শহরের বড় একটি আর্ট গ্যালারিতে তার পেইন্টিংগুলোর প্রদর্শন করার সুযোগ দেওয়া হয়। তাকে এখন থেকে শহরে গিয়েই থাকতে হবে। অফারটি পেয়ে সাক্ষী অনেক খুশি হয়, কিন্তু সোনালি অনেক রেগে যায়, কারণ সোনালি সাক্ষীকে একা যেতে দিতে চায় না। সাক্ষী সোনালিকে বোঝায় যে সে শহরে গিয়ে সেটেল হয়ে তাকেও নিয়ে যাবে। এতে সোনালি কিছুটা শান্ত হয়। এর কিছুদিন পর সাক্ষী অনাথ আশ্রম থেকে শহরে চলে যায়। এরপরে সাক্ষী আর্ট গ্যালারিতে গিয়ে পৌঁছায়। গ্যালারির ম্যানেজার সাক্ষীকে বিবেক নামের এক ফটোগ্রাফারের সাথে পরিচয় করিয়ে দেয়। সাক্ষী আর বিবেকের মাঝে খুব অল্প সময়ের মাঝে ভালো বন্ধুত্ব হয়, কারণ বিবেক খুব সহজেই সাক্ষীর সাইন ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারছিল। কিছুক্ষণ পর সেই আর্ট গ্যালারিতে অ্যান্থনি আসে পেইন্টিং দেখার জন্য। অ্যান্থনি সাক্ষীর পেইন্টিংগুলো অনেক পছন্দ করে। সে সাক্ষীর অনেক প্রশংসাও করে, কিন্তু যখন সে জানতে পারে সাক্ষী কথা বলতে পারে না এবং সে অনাথ আশ্রমে বড় হয়েছে, তখন সে তার কাজকে আরও বেশি প্রশংসা করে। অ্যান্থনি আরও জানতে পারে সাক্ষী এই পেইন্টিংগুলো বিক্রি করে সেই টাকা তার অনাথ আশ্রমে দান করতে চায়। তখন অ্যান্থনি $1 মিলিয়ন দিয়ে পেইন্টিংগুলো কিনে নেয়। এটা দেখে সাক্ষী অনেক খুশি হয় আর অ্যান্থনিকে ধন্যবাদ জানায়। অ্যান্থনি তখন সাক্ষীকে তার মিউজিক কনসার্টে আসার জন্য আমন্ত্রণ জানায়। সাক্ষী রাতের বেলা অ্যান্থনির মিউজিক কনসার্টে আসে। যেহেতু সে কানে শুনতে পেত না, তাই সে দেয়ালের কম্পন অনুভব করে মিউজিক বোঝার চেষ্টা করে। সে বুঝতে পারে অ্যান্থনি খুব ভালো মিউজিশিয়ান। কনসার্ট শেষে অ্যান্থনি আর সাক্ষী গল্প করে। অ্যান্থনি সাক্ষীর কাছে থেকে পেইন্টিং শিখতে চায়। সাক্ষীও খুশি হয়ে অ্যান্থনিকে পেইন্টিং শেখাতে চায়, কিন্তু তার বিনিময়ে অ্যান্থনির থেকে মিউজিক শিখতে চায়। গল্প করতে করতে তারা খুব ভালো সময় কাটায়। এভাবে কিছুদিনের মধ্যে সাক্ষী আর অ্যান্থনি একে অন্যকে পছন্দ করতে শুরু করে। অ্যান্থনি একদিন সাক্ষীকে বিয়ের জন্য প্রপোজ করলে সাক্ষী তার প্রপোজালে রাজি হয়। তারা সবাই মিলে অনেক এনজয় করে, কিন্তু তাদের এঙ্গেজমেন্টের কিছুদিন পরেই সোনালি মিসিং হয়। অনেক খোঁজাখুঁজি করেও সোনালিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সোনালিকে খুঁজে না পেয়ে সাক্ষী মন খারাপ করে বসে থাকে, আর তাই তার মন ভালো করতে অ্যান্থনি সাক্ষীকে নিয়ে উডসাইড ভিলাতে ঘুরতে আসে। এরপরে তাদের সাথে যা হয়েছিল তা আমরা মুভির শুরুতেই দেখেছি। এতক্ষণ সাক্ষী মাহাকে এসব বর্ণনা করছিল। মাহা বাড়ি ফিরে তার কাজিনের কাছে থেকে মানুষের ওভার পজিটিভ পার্সোনালিটি সম্পর্কে জানতে পারে। এই ধরনের মানুষেরা মূলত তাদের পছন্দের মানুষদের সাথে অন্য কারোর ঘনিষ্ঠ হওয়া একদমই পছন্দ করে না। মাহার তখন সোনালির কথা মনে পড়ে, কারণ সাক্ষী তাকে বলেছিল সোনালি সাক্ষীর প্রতি অনেক পজিটিভ মাইন্ডেড ছিল। মাহা তখন সন্দেহ করে সোনালি হয়তো অ্যান্থনিকে সাক্ষীর পাশে সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। এরপর মাহা অনাথ আশ্রমে গিয়ে সোনালি সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। সেখানে গিয়ে সে জানতে পারে একবার একটি ছেলে সাক্ষীকে প্রপোজ করার কারণে সোনালি রেগে গিয়ে ছেলেটির হাতে কাঁটা চামচ ঢুকিয়ে তাকে রক্তাক্ত করে দিয়েছিল, যার কারণে সোনালিকে 1 মাস জেল খাটতে হয়েছে। কিন্তু সাক্ষী এ ব্যাপারে কোনো কিছুই পুলিশকে ইনফর্ম করেনি, যার কারণে মাহা তাদেরকে সন্দেহ করতে শুরু করে। সে তখন ক্যাপ্টেনকে ফোন দিয়ে জানায় সোনালি হয়তো সাক্ষী আর অ্যান্থনির সম্পর্ক মেনে নিতে না পেরে অ্যান্থনিকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছে। রাতের বেলা আমরা একটি লোককে লুকিয়ে সাক্ষীর বাড়িতে প্রবেশ করতে দেখি। ঠিক সেই সময়ে মাহা তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। মাহা সেই লোকটিকে ধরার চেষ্টা করে, কিন্তু লোকটি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ক্যাপ্টেন এসে সবাইকে বলে কাল তারা সাক্ষীকে নিয়ে উডসাইড ভিলাতে যাবে ক্রাইম সিন রিক্রিয়েট করার জন্য, যাতে তারা সেখান থেকে কোনো ক্লু পেতে পারে যেটা তাদের তদন্তে সাহায্য করবে। পরের দিন তারা সবাই উডসাইড ভিলাতে যায়। সাক্ষী তাদেরকে শুরু থেকে সব ঘটনা খুলে বলে। পুলিশ অফিসাররা ভালোভাবে জায়গাটি আবারও তদন্ত করে। টম নামের একজন পুলিশ অফিসার বেসমেন্টে একটি চাবি খুঁজে পায়, যেটা অ্যান্থনির হাতে থেকে পড়ে গিয়েছিল। টম চাবিটি নিয়ে ক্যাপ্টেনকে দেখালে ক্যাপ্টেন জানতে চায় সে এই সম্পর্কে অন্য কাউকে কিছু বলেছে কিনা। টম বলে এই চাবি সম্পর্কে সে এখনো কাউকে কিছু বলেনি। ক্যাপ্টেন তখন টমকে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করে। নিচে থাকা অফিসাররা দৌড়ে টমের কাছে আসে, কিন্তু ততক্ষণে টম আর বেঁচে নেই। কেউ বুঝতে পারে না টম কিভাবে উপর থেকে পড়ে গেল। ওদিকে ক্যাপ্টেন নিচে এসে টমের মৃত্যু দেখে আফসোস করার নাটক করতে থাকে। সেই সময়ে মাহা টমের হাতে থেকে একটি বোতাম মাটিতে পড়ে যেতে দেখে। মাহার তখন সন্দেহ হয় কেউ হয়তো টমকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর এই বোতামটি তারই শার্টের বোতাম। সে তখন ঘুরে ঘুরে দেখতে থাকে যে কারো শার্টের বোতাম ছেঁড়া আছে কিনা।
মাহা দেখতে পায় ক্যাপ্টেনের কোটের একটি বোতাম ছেঁড়া। সে তখন বুঝতে পারে টমকে ক্যাপ্টেনই হত্যা করেছে, কিন্তু কেন সেটা সে বুঝতে পারে না। মাহা তখন সন্দেহ করে হয়তো অ্যান্থনির মার্ডারের সাথেও ক্যাপ্টেন জড়িত থাকতে পারে। টমের ফেয়ারওয়েল অনুষ্ঠানে সবাই শোক পালন করায় ব্যস্ত ছিল। সেই সময়ে মাহা চুপি চুপি ক্যাপ্টেনের রুমে প্রবেশ করে কিছু একটা খুঁজতে থাকে। মাহা সেখানে সেই চাবিটি খুঁজে পায় যেটার জন্য টমকে হত্যা করা হয়েছে। মাহা এখন ক্যাপ্টেনকে পুরোপুরি সন্দেহ করে যে এই সব কিছুর পেছনে হয়তো তারই হাত রয়েছে। তাই মাহা ক্যাপ্টেনকে ফলো করতে শুরু করে। একদিন তাকে ফলো করতে করতে মাহা দেখতে পায় ক্যাপ্টেন একটি ফার্ম হাউসের সামনে এসে দাঁড়ায়। ক্যাপ্টেনের চোখ ফাঁকি দিয়ে মাহা ফার্ম হাউসের ভিতরে গিয়ে সেখানে দেয়ালে অ্যান্থনির ছবি টাঙানো দেখতে পায়। মাহা বুঝতে পারে এই ফার্ম হাউসটি ছিল অ্যান্থনির। এসব দেখে মাহা তার হাজবেন্ড চান্দুকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় যে যদি তার কিছু হয়ে যায় তাহলে সে যেন এফবিআইকে ক্যাপ্টেনের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন ঘরের ভেতরে এসে কম্পিউটারে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খোঁজাখুঁজি করছিল, কিন্তু তার আগেও কেউ একজন এসে হার্ড ডিস্কটি চুরি করে নিয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই সাক্ষী আর বিবেক একটি টাওয়ারের উপরে দেখা করতে আসে। এখানে বিবেক আমাদেরকে আসল ঘটনা বলতে শুরু করে। সেদিন সাক্ষীর বাড়িতে যে লোকটি লুকিয়ে ঢোকার চেষ্টা করেছিল সেটা ছিল বিবেক। আমাদের আবারও শুরুর দিকে দৃশ্য দেখানো হয়। সাক্ষী শহরে আসার পর বিবেকের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। এর কিছুদিন পর সোনালীও সাক্ষীর কাছে চলে আসে। প্রথম সাক্ষী আর বিবেকের বন্ধুত্ব দেখে সোনালী অনেক হিংসা করত। এমনকি সে বিবেকের সাথে কথাই বলতে চাইতো না আর অনেক খারাপ ব্যবহারও করত। এসব দেখে বিবেকেরও অনেক মন খারাপ হতো। কিন্তু সাক্ষী বিবেককে বুঝিয়ে বলে যে সোনালী আসলে তার ব্যাপারে খুবই পজিটিভ আর সে খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার যদি কাউকে মন থেকে মেনে নেয় তবে তাকে সারা জীবন ভরসা করে। এরপর ধীরে ধীরে সোনালী বিবেককে পছন্দ করতে শুরু করে। একসময় বিবেক সোনালীকে প্রপোজ করলে সোনালী অনেক খুশি হয়ে তা অ্যাকসেপ্ট করে নেয়। এর কিছুদিন পরে অ্যান্থনি সাক্ষীকে প্রপোজ করে। সাক্ষীও অ্যান্থনির প্রপোজালে রাজি হয়ে যায়, কিন্তু সোনালী অ্যান্থনিকে একদমই পছন্দ করত না। সোনালী অ্যান্থনিকে সন্দেহ করত যে সে হয়তো সাক্ষীর সাথে টাইম পাস করছে। সোনালী এইসব কথা সাক্ষীকে জানায়, কিন্তু সাক্ষী বলে অ্যান্থনি অনেক ভালো একজন মানুষ আর সে কখনোই তাকে ধোঁকা দেবে না। সাক্ষীর কনফিডেন্স দেখে সোনালী বলে যে সে প্রমাণ করে দেবে যে অ্যান্থনি সাক্ষীকে সত্যিকারের ভালোবাসে না। এরপর থেকে সোনালী অ্যান্থনিকে মেসেজ করে ফ্লার্ট করার চেষ্টা করত। প্রথম দিকে অ্যান্থনি পাত্তা না দিলেও শেষে একদিন গিয়ে সোনালীর সাথে সে দেখা করতে চায়। সোনালী সাক্ষীকে সবকিছু জানায়। সোনালী সাক্ষীকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে অ্যান্থনি তাকে আসতে বলেছিল। সাক্ষী দূরে গাড়িতে বসে দেখতে থাকে অ্যান্থনি সোনালীকে কি বলে, কিন্তু অ্যান্থনি এসে সোনালীকে নিয়ে অন্য কোথাও যেতে থাকে। এদিকে সাক্ষীও তাদেরকে ফলো করে। অ্যান্থনি সোনালীকে নিয়ে তার সেই ফার্ম হাউসে আসে। তাদেরকে ফলো করতে করতে সাক্ষীও সেখানে চলে আসে। সোনালী অ্যান্থনির সাথে ফ্লার্ট করার চেষ্টা করলে অ্যান্থনিও সোনালীকে জড়িয়ে ধরে। এসব সহ্য করতে না পেরে সাক্ষী মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে সাক্ষী আবারও ফিরে তাকিয়ে দেখে অ্যান্থনি একটি লোহার রড দিয়ে সোনালীর মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। এটা দেখে সাক্ষী মুখ চেপে কান্না করতে থাকে। সে বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ অফিসার ক্যাপ্টেন আসে। আসলে ক্যাপ্টেনও অ্যান্থনির সাথে জড়িত ছিল। ক্যাপ্টেন এসে সোনালীর লাশটি সেখান থেকে নিয়ে যায়। কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসে সাক্ষী বিবেককে সবকিছু খুলে বলে। বিবেক সাক্ষীকে নিয়ে পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে সাক্ষী ক্যাপ্টেনকে দেখতে পায়। তাই তারা ভয় পেয়ে কমপ্লেন না করেই সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যান্থনি সাক্ষীর সাথে দেখা করতে আসলে সাক্ষী জানায় সোনালীকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। তার মানে সাক্ষী অ্যান্থনির সামনে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে নাটক করে যাচ্ছে যাতে কিছু বুঝতে না পারে। অ্যান্থনিও নাটক করতে থাকে যে সোনালীর মিসিং হওয়াতে সে খুব কষ্ট পাচ্ছে। সে তখন সাক্ষীকে নিয়ে পুলিশ স্টেশনে যায় কমপ্লেন করতে। পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষী অনেকগুলো মেয়ের মিসিং কেস দেখতে পায়। সাক্ষী কয়েকজন মেয়ের ছবি দেখে চিনতে পারে যাদেরকে সে অ্যান্থনির কনসার্টে দেখেছিল। সে তখন বুঝতে পারে এই মেয়েগুলোর মিসিং হওয়ার সাথে অ্যান্থনি জড়িত। সাক্ষী বিবেকের সাথে এসব কথা শেয়ার করলে বিবেক তাকে এফবিআইতে কমপ্লেন করতে বলে, কিন্তু সাক্ষী বলে পুলিশ তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। সে নিজেই সোনালীকে হত্যা করার কারণে অ্যান্থনিকে নিজ হাতে শাস্তি দিতে চায়। এরপরে বিবেক আর সাক্ষী মিলে এমন একটি জায়গা খুঁজতে থাকে যেখানে অ্যান্থনিকে হত্যা করলে তার ওপরে কোনো সন্দেহ আসবে না। অনেক খুঁজে তারা উডসাইড ভিলা সম্পর্কে জানতে পারে। এরপরে প্ল্যান করে সাক্ষী অ্যান্থনিকে নিয়ে সেখানে যায়। সেখানে গিয়ে সুযোগ বুঝে সাক্ষী আর বিবেক মিলে অ্যান্থনিকে চেয়ারের সাথে বেঁধে রাখে আর তার কাছে জানতে চায় সে কেন সোনালী এবং অন্যান্য মেয়েদেরকে হত্যা করেছে।
অ্যান্থনি তখন হাসতে হাসতে সবকিছু বলতে শুরু করে। আসলে অ্যান্থনির স্ত্রী অনেক ছেলেদের সাথে পরকীয়া করে বেড়াতো, যার কারণে অ্যান্থনি একদিন তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপরে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটি লোহার রড দিয়ে তার স্ত্রী এবং তার বয়ফ্রেন্ডকে হত্যা করে। বাইরে বেরিয়ে এসে সে ক্যাপ্টেনকে দেখতে পায়। ক্যাপ্টেন তাকে জানায় তার নিজের ওয়াইফও অনেকের সাথে পরকীয়া করে বেড়ায়। ক্যাপ্টেন অ্যান্থনিকে বলে সে যেন তার স্ত্রীকে হত্যা করে। অ্যান্থনি তখন ক্যাপ্টেনের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে হত্যা করে। এরপর থেকে ক্যাপ্টেন আর অ্যান্থনি মিলে সেই সব মেয়েদেরকে হত্যা করত যারা হাজব্যান্ড থাকা সত্ত্বেও পরকীয়া করে বেড়াতো। এসব শুনে সাক্ষী আর বিবেক মিলে অ্যান্থনিকে হত্যা করে দেয়ালে টাঙিয়ে রাখে আর এমনভাবে নাটক সাজায় যে অ্যান্থনিকে কোনো অদৃশ্য শক্তি এসে হত্যা করেছে। এরপরে তারা ফার্ম হাউসে গিয়ে সেখান থেকে হার্ড ডিস্ক চুরি করে নিয়ে আসে, যার ভিতরে সিসি ক্যামেরার সকল ফুটেজ রেকর্ড করা ছিল। এদিকে বিবেককে একা পেয়ে ক্যাপ্টেন তাকে ধরে নিয়ে ফার্ম হাউসে আসে আর সাক্ষীকে ভিডিও কল করে হার্ড ডিস্ক নিয়ে ফার্ম হাউসে আসতে বলে, কারণ এই হার্ড ডিস্কের মধ্যেই ক্যাপ্টেন আর অ্যান্থনির সকল কুকর্মের প্রমাণ ছিল। সাক্ষী ফার্ম হাউসে আসার পর ক্যাপ্টেনের সাথে বিবেক আর সাক্ষীর অনেক ফাইট হয়। এক পর্যায়ে ক্যাপ্টেন বিবেককে গুলি করতে হত্যা করতেই যাচ্ছিল, এমন সময় মাহা এসে ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করে। সাক্ষী আর বিবেক মাহার কাছে সবকিছু স্বীকার করে আর তাকে হার্ড ডিস্কটি দিয়ে দেয়। তারা অ্যান্থনিকে হত্যা করেছে জেনেও মাহা তাদেরকে ছেড়ে দেয়, কারণ অ্যান্থনি ছিল একজন বড় মাপের ক্রিমিনাল। আর এভাবেই সাক্ষী আর বিবেক মিলে সোনালী হত্যার প্রতিশোধ নেয়। এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।